বন্ধুরা, আপনারা বিচে কালো বালি দেখেছেন? এই কালো বালি আছে এরকম ভারতে মাত্র কয়েকটাই বিচ আছে, যেটার মধ্যে একটা হলো ডুমাস বিচ। এটা আছে গুজরাটের সুরাতে। আপনারা হয়তো অনেকেই গেছেন, এই নামটার সাথে পরিচিত। কেউ যদি এই জায়গাটা গিয়ে থাকেন, আমাকে বলবেন ওটা কেমন ছিল। তো আমি আজকে ওই ডুমাস বিচেরই একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো এই আরব সাগরের তীরে যে ডুমাস বিচটা আছে, এই বিচটাও অন্যান্য সাধারণ বিচের মতন ট্যুরিস্ট স্পট একটা, কিন্তু সূর্য ডোবার পরে এটার চেহারাটাই একেবারে বদলে যায়, এটা চরিত্রটাই একেবারে বদলে যায়। এটা প্রথম, এই বিচটা প্রথম অস্বস্তির কারণই হলো এটার এই কালো বালি। এই বীজটার সাথে যারা পরিচিত তারা তো জানেনই, যারা পরিচিত নন তাদেরকে আমি বীজটার ছোট্ট একটা গল্প আমি বলে রাখি। এই বীজটার বালিটার রং কালো হওয়ার কি কারণ। তো এই বীজটা কালো বালি হওয়ার কারণ লোকাল লোকজন মনে করে কোনো এক সময় এই এলাকাটায় একটা বড় শ্মশান ছিল, মানুষকে দাহ করা হতো ওখানে বহু বছর আগে। তো সেই দাহ করার এত পরিমাণে মানুষকে এইখানে দাহ করা হয়েছে, যাদের হাড়, হাড়ের কণা, দাহ করা কাঠের ছাই, সেইগুলো মিশে মিশে এই বালিরগুলোর রং এরকম কালো হয়ে গেছে। তো আগে এটা এরকম সমুদ্র তট বা বিচ বলে সবাই এইভাবে যাওয়া আসা করতো না, কিন্তু ধীরে ধীরে এটাকে এইভাবে যাওয়া আসা মতন যোগ্য, ঘোরাফেরার মতন যোগ্য বানিয়ে দিয়ে একটা বিচ বানানো হয়েছে, যেখানে লোকজন নর্মালি যাওয়া আসা করতে পারে। কিন্তু ওটা শুধু দিনের বেলাতেই যায়, সন্ধেবেলা 6টা 7টার পরে নর্মালি লোকজন কেউ যায় না ওই জায়গাটায়। তো এই সব ধারণার জন্যই এই বীজটার সাথে মৃত্যু, আত্মা, এই সবগুলো অটোমেটিক্যালি জড়িয়ে গেছে। তো এখানেই আমি আপনাদের কারো একজনের অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমার লাস্ট 4টে এপিসোড কেমন হয়েছে, আপনারা গল্পগুলো যদি শুনে থাকেন কেমন লেগেছে, আপনাদের মতামত আমাকে অবশ্যই জানাবেন। আমার খুবই ভালো লাগবে আপনাদের মতামত শুনে। আমাকে আপনাদের এরকম ধরনের আরও স্টোরি থাকলেও আমাকে পাঠাবেন, আমি বারবারই বলি। তো আপনারা পাঠালে নাম প্রকাশে ইচ্ছুক আমার শ্রোতা বন্ধুরা যারা আছেন তাদের আমি নাম প্রকাশ করব, যারা ইচ্ছুক না তাদের আমি নাম প্রকাশ করব না। কিন্তু আপনারা গল্পগুলো পাঠালে আমার ভীষণই ভালো লাগবে। আপনারা অবশ্যই গল্প পাঠাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, একটু শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এইটুকুই ছোট্ট রিকোয়েস্ট। এবার আমি আমার গল্পে প্রবেশ করছি। লোকমুখে প্রচলিত আছে, রাতে যারা এখানে যায় তারা বলে হঠাৎ পায়ের শব্দ শোনা যায় বালির মধ্যে, মনে হয় কেউ হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ পেছন থেকে ডাকে, কারো কারো আবার নাম ধরে ডাকার শব্দও আসে। অনেকেই দাবি করে কান্না, হাসির আওয়াজ শোনা যায়। সমুদ্রের দিক থেকে কেউ যদি সমুদ্রের দিকে যায়, মানুষ দিশেহারা হয়ে পড়ে, কেউ কেউ পথ ভুলে যায়। এই ঘটনাগুলো ডুমাস বিচকে হন্টেড বিচ হিসাবে পরিচিত করে দিয়েছে। অনেকে এই হন্টেড ব্যাপারটা, এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি নানান রকমের হয়, এই সমস্ত ব্যাপারগুলো এক্সপিরিয়েন্স করতেও ওখানে যায়। বেশিরভাগ লোকজন দিনের বেলা যায়, সন্ধ্যের পরে ওই জায়গাটা অ্যাভয়েডই করেন। হ্যাঁ, এরকম আরও শোনা যায় যে ওই যে ছায়ামূর্তিগুলো লোকজন দেখতে পায় রাতে বিচের ধারে, তো সেইগুলো নাকি ছায়ামূর্তিগুলো মুভমেন্ট হয়, নড়াচড়া করে। তো নড়াচড়া করলেও যারা ওখানে যায়, হাঁটাচলা করে, তারা দেখতে পায় তাদের দিকে ওই ছায়ামূর্তিগুলো তাকিয়ে আছে। লোকাল লোকজনের মতে ওই ছায়ামূর্তিগুলো রাতে কেউ ওখানে গেলে তাদের দিকে তাকিয়ে থাকে। এগুলো হলো অশান্ত আত্মা, যারা শেষকৃত্য ছাড়ার পর থেকে গেছে,
যারা সমুদ্রে প্রাণ হারিয়েছে সেই সমস্ত আত্মারা নাকি ওখানে থাকে। আর রাতে কেউ হাঁটতে গেলে, ওই বিচে কেউ ঘোরাফেরা করলে তাদের দিকে এরা তাকিয়ে থাকে। কেউ কেউ আবার বলে ডাকে না ওরা, ওরা শুধুই তাকিয়ে থাকে। কিন্তু তুমি যদি বেশিক্ষণ সময় ওখানে দাঁড়িয়ে থাকো, ওরা তোমার মনের ভিতর ঢুকে পড়বে। এই 2 মাস বীচটা ভুতুড়ে কি ভুতুড়ে না সেটা প্রশ্ন না, রাতে সেখানে দাঁড়িয়ে থাকলে নিজের মনের ভেতর ওরা ঢুকে পড়ে। তো আমরা নিজের ভেতরের আওয়াজটা চিনতে পারবো তো, এটাই হলো প্রশ্ন। দিনের বেলা এই বীচটা একেবারেই নর্মাল থাকে, অন্যান্য সাধারণ যেমন বীচগুলো হয়, দীঘা পুরীর মতো হয়তো এত ভিড়ভাড় না, কিন্তু নর্মালি একটু শান্ত। তো সূর্য ডুবে যাওয়ার পর বীচটার চেহারাটা একেবারেই পাল্টে যায়। যেন মনে হয় এটা আলাদাভাবেই জেগে ওঠে লোকজনের সামনে। সমুদ্রের ঢেউয়ের শব্দ, হালকা ফিসফাস, বালিতে কেউ হেঁটে হেঁটে যাচ্ছে, পায়ের শব্দ একেবারে আলাদা রকমের মিস্টিরিয়াস। মনে হয় যেন বীচটা সন্ধ্যের পর অন্য রূপ ধারণ করে, অন্যভাবে জেগে ওঠে। বেশ কিছুদিন হলো নভনীল আর সুনভ ওখানে নিজেদের কর্মসূত্রে গিয়ে থাকছে। তো অনেক দিন থেকেই ভাবছিল রাতের বীচটা একবার দেখতে যাবে, কিন্তু ওদের কিছুতেই সময় হয়ে উঠছিল না। তো একদিন ঠিক করলো আজকে ডিনারের পর রাতে একটু বিচে হাঁটতে যাব দুজনে মিলে। তো রাত তখন 11টা। ওরা যখন বিচে গেল তখন জায়গাটা একেবারে জনপ্রাণীহীন, কেউ কোথাও নেই, মনে হচ্ছে শুধু ওরা দুজনই হাঁটছে। পরে সুনভর মনে হলো ওদের পেছন দিকে কোনো পায়ের শব্দ সুনভ শুনতে পেল। তো নবনীলকে জিজ্ঞেস করলো, এই তুই কোনো পায়ের শব্দ শুনতে পেলি? দুজনেই হঠাৎ করে পেছনটা মাথাটা ঘোরালো। ওরা দেখলো শব্দ তো দুজনেই শুনতে পেলাম, কিন্তু কাউকে দেখতে তো পেলাম না, কেউ কোথাও নেই, শুধু সমুদ্রের ঢেউয়ের শব্দ, আর কোনো শব্দও শোনা যাচ্ছে না। আবার ধীরে ধীরে তারা হাঁটতে শুরু করলো। দুজনে গল্প করতে করতে এরকম বলল যে বেশিক্ষণ হাঁটবো না রে, কেমন যেন গা ছমছমে পরিবেশ, বীজটা আমাদের ঠিক ঠিক লাগছে না, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, বেশিক্ষণ থাকবো না। তারা আবার ধীরে ধীরে হাঁটা শুরু করলো। এবার নবনীল হঠাৎ শুনতে পেল কেউ যেন তার নাম ধরে পেছন দিকে ডাকলো। একটু চমকে গেল। নবনীলের মনে হচ্ছিল যে কথাটা যেন, নামটা যেন তার কানের মধ্যে এসে একদম সামনে থেকে বলে গেল। সে ভয়ে তার হাত পা জমে গেল। সে তখন সুনভকে বলল, এক্ষুনি চলে যাব, চল এখানে 1 মিনিটও আর থাকবো না। যা আগে কেউ যেন ট্রেনে আসছিল যখন, তো তখন ওদেরকে কেউ যেন বলেছিল যে যখন এই এই বিচে যাবে তখন রাতে কখনোই যাবে না, আর পেছনে ডাকলে কখনোই ফিরে তাকাবে না, আওয়াজটা শুনলে, নাম ধরে ডাকলে কখনোই কেউ ফিরে তাকাবে না, সেটা সাড়া দেবে না। এটা হঠাৎ করে নবনীলের মনে পড়ে গেল। তারপরেই বিচে যে সুন্দর সুন্দর লাইটগুলো লাগানো থাকে, ল্যাম্পপোস্টগুলো লাগানো থাকে, একটা লাইট টের জাস্ট সামনেই প্রায় ওরা পৌঁছে গেছে, সেই লাইটটা হঠাৎ ব্লিঙ্ক করতে শুরু করলো। তো তাদের যেন মনে হলো সামনে কেউ একজন, কোনো ছায়া মূর্তি ওই লাইটটার নিচে দাঁড়িয়ে আছে, অনেকটা মানুষেরই মতো, কিন্তু যেই থাকুক না কেন তার পা দুটো নেই। ছায়ামূর্তিটা অর্ধেকটা তারা দেখতে পাচ্ছে। তারা ভয়ে শিউরে উঠল। আর তাদের মনে হচ্ছিল দুজনেরই যে ছায়াটা তাদের দিকে ক্রমশ এগিয়ে আসছে ধীরে ধীরে, কিন্তু পা নড়ল না তার, কারণ তাদের শরীরটা তখন একদম অসাড় হয়ে গেছে, মনে হচ্ছে তারা সেই জায়গাটা থেকে একটা ফোঁটাও হেলতে পারছে না। তাদের পা দুটো যেন বালির মধ্যে জমে গেছে ভয়ে। ওদের দুজনের মনে হচ্ছিল পা দুটো যেন কেউ জোর করে বালির মধ্যে টেনে ধরে রেখেছে, ওরা পা দুটো হেলাতেই পারছে না। ঠিক তখনই সুনভ চিৎকার করে উঠেছে নবনীলকে যে ওরা সবাই মিলে আমাদের ডাকছে, ওরা সবাই ডাকছে আমাদের, আমরা নিয়ে চলে যাবে। তখনই নবনীলও বুঝে গেছে যে এরা কেউ মানুষ না,
এরা সমস্ত ছায়া আর এই যে আওয়াজগুলো হচ্ছে, ওরা ওদেরকে যেই বলেছিল ট্রেনের মধ্যে এই কথাগুলো, সে বলেছিল সমুদ্রের খুব কাছাকাছি রাতের অন্ধকারে যাবে না, গেলে জায়গাটায় লোকজন হ্যালুসিনেটও করে অনেক রকমের জিনিসপত্র। তো সেই জন্য একটু কেয়ারফুল, না যাওয়াই ভালো, গেলে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। তো ওরা দুজনে বুঝেছে হয় ওরা হ্যালুসিনেট করছে, কিংবা যাই ছায়ামূর্তি, আত্মা, স্পিরিটস যাই থাকুক না কেন, ওদের আশেপাশে কোনো মানুষ নেই, ওরা ভীষণভাবে ভয় পেয়ে গেছে। সেইভাবে এরা স্ট্যাচু হয়ে এরা কতক্ষণ যে ছিল জানে না। আর ওরা কিভাবে চলে আসতে পেরেছিল ওই শক্তিটা কাটিয়ে, আজও ওরা আন্দাজ করতে পারে না। তবে ওরা এটা ঠিক বুঝেছে যে লোকাল লোকজনরা একদম ঠিক বলে যে ওই জায়গাটায় কেউ যদি একবার চলে যায় রাতের অন্ধকারে, তারা সহজে ফিরে আসতে পারে না। যেন এরকম হয় যে দিনের বেলা একটা সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা, রাতের অন্ধকারে ওখানে একটা আলাদাই দরজা হয়, দরজা থাকে যেটার মধ্যে লোকজন ঢুকে পড়ে, সেই দরজা থেকে কেউ আর বেরিয়ে আসতে পারে না সহজে। তো আপনারা যদি কেউ জানো বিচটায়, লোকাল লোকজনের কথা মতো রাতের অন্ধকারটা একটু অ্যাভয়েড করবেন যদি সম্ভব হয়। আর যদি কেউ গিয়ে থাকেন তাদের কি কোনো রকমের এক্সপিরিয়েন্স হয়েছে আমিও জানতে চাই, কারণ আমি কোনো দিন ওই জায়গাটায় যাইনি, আমি কোনো দিন এক্সপিরিয়েন্স করিনি। আমারও জানার ইচ্ছা থাকলো, আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। গল্পটা আমারও লোকমুখে শোনা, তাই সত্যি মিথ্যের ব্যাপার আমি বলতে পারবো না। নিশ্চয়ই কিছু তো আছে যার জন্য এত কথা আছে, এত কথা লোকাল লোকজন বলে, তো তাই একটু সাবধান থাকা ভালো। কিন্তু আমি অন্ধবিশ্বাস, এটা কুসংস্কারগুলো স্প্রেড করতে চাইছি না। আমি বলছি না যেটা একেবারে সত্যি, এটা বিশ্বাস অবিশ্বাসটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। এখানে আমি আমার গল্প আজকে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে পরের এপিসোডে। আপনারা ভালো থাকবেন। নমস্কার।